দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আমরা শুরুতে কয়েকটি সংবাদ শিরোনাম পড়তে চাই, তারপরে ভূমিকাটা দিচ্ছি। সিলেটে বন্যা নিয়েই শিরোনাম, সম্ভবত একটু পড়তে অসুবিধা হচ্ছে। আমরা বলি যে আপনারা জানেন যে সম্প্রতি সিলেটে বন্যা, আকস্মিক বন্যা হলো, যদিও তার পানি যখন নেমে গেল তারপরে আবার এলো অতিবৃষ্টির ফলে এখন আমরা যেটা দেখছি সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি। ওসমানী হাসপাতালে পানি, বন্যার পানি কমলেও টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট। এক রাতের বৃষ্টিতে ডুবলো সিলেট নগরী, এরকম অনেক খবর আমরা দেখছি। এখন যেই প্রশ্নটি আজকে আমরা করতে যাই যে সিলেটে যখনই একটু বেশি বৃষ্টি হয় তখনই সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়, জলাবদ্ধতা তৈরি হয়। এর কারণটা কি? এবং পরিবেশ কর্মীরা বা যারা এ নিয়ে আন্দোলন সংগ্রাম করেন বিভিন্ন সময়, তারা একটি খুব কমন অভিযোগ করেন যে অপরিকল্পিত উন্নয়নের ফল এটি। এবং কেউ কেউ বলেন যে সিলেটের আশেপাশে বা সিলেটের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর পানির ধারণ ক্ষমতা কমে গেছে, ফলে এখন একটু বৃষ্টি হলেই সিলেট শহর তলিয়ে যায়। বাস্তবতা হলো যে বাংলাদেশের যে জলবায়ু, এর যে ভৌগোলিক অবস্থান, তাতে এখানে বন্যা বৃষ্টি হবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু সে বৃষ্টি হলে, বন্যা হলে সেটা দুর্ভোগ কেন হবে? সেই পানি প্রবাহের যে পথগুলো, সেগুলো যদি বাধাপ্রাপ্ত হয়, সেগুলো যদি আমরা বিভিন্ন জায়গায় ভরাট করে ফেলি, তখন এই সংকটগুলো তৈরি হয়। এবং আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব যে বৃষ্টি মানেই সিলেটে কেন বন্যা। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে অনলাইনে সিলেট থেকে যুক্ত আছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ এবং নদী ও পরিবেশ কর্মী আব্দুল করিম কিম। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি একটু শুরুতে সিলেটেই যাই। কিম ভাই, একটু শুরুতে যদি বলেন যে বন্যার অবস্থা কি, মানে আজকে গণমাধ্যমে যেসব সংবাদ শিরোনাম কয়েকটি পড়লাম, বাস্তবতা এখন কেমন? মানে আপনি যেখানে আছেন সিলেট শহরেই, পানি কি অনেক বেড়েছে? না, ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। সিলেটে আমি যেখানে আছি এই মুহূর্তে অবশ্য সেই জায়গা বন্যা বা জলাবদ্ধতার মধ্যে নেই, কিন্তু আজকে আপনারা সবাই যে মিডিয়াগুলো কথা বলছেন সবখানে উঠে এসেছে যে গতকালকের ভারী বর্ষণের পরে নগরীর প্রায় 28টি ওয়ার্ডে পানি উঠেছে। 42টি ওয়ার্ডের মধ্যে 28টি ওয়ার্ডেই কোনো না কোনো ভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আসলে বৃষ্টির পানি আটকে গেলে তো জলাবদ্ধতা বলা হয়, আটকে গেলে। এখন বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে সিলেটে সুরমা নদী। কি ভাই, আপনার একটু বোধহয় নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে। আমি একটু অধ্যাপক, হ্যাঁ, ফ্রিজ হয়ে আছে আপনার নেটওয়ার্কে, একটু বোধহয় অসুবিধা হচ্ছে। অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ, আমরা আপনাকে কি পাচ্ছি? আপনি কি আমার সাউন্ড পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি স্যার, আপনার ওখানে কি অবস্থা? মানে সিলেট, আপনি কি ক্যাম্পাসে থাকেন না বাইরে? অর্থাৎ যেখানে আছেন সেখানের অবস্থাটা কেমন এখন? আমি ক্যাম্পাসের বাইরে থাকি। আমি যে এলাকাটায় থাকি, মদিনা মার্কেট বলে, সেটাতে কোনো পানি এখনো উঠেনি। আচ্ছা, এখানে কোনো সমস্যা নেই, তবে শহরের অন্যান্য জায়গায়, বেশিরভাগ জায়গায় কিন্তু পানি উঠেছে। এবং এটি তো খুব সকালে অবস্থা বেশ খারাপ ছিল। সিলেটের এটি খুবই কমন, মানে প্রতি বছরই একটা সময় আমরা দেখি যে একটু বেশি বৃষ্টি হলেই বা একটু আকস্মিক বন্যা হলেই সেখানে এই পানি জমে যায়। অর্থাৎ কিম ভাই যেভাবে বলছিলেন যে বৃষ্টির পানি যখন আটকে যায় বা বন্যার পানি আটকে যায়, তখনই আমরা সেটাকে জলাবদ্ধতা বলি। সিলেটের ক্ষেত্রে এটি খুব কমন হয়ে দাঁড়িয়েছে কেন আসলে? এ ব্যাপারে বলতে গেলে আসলে দুটো ব্যাপারই আছে। একটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপার, সেটা তো আমরা সবাই জানি যে যেহেতু সিলেট মানে একটু ভাটিতে অবস্থিত এবং আমাদের উত্তর এবং পূর্ব দিকে ভারতের উচ্চভূমি এবং চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, সেটা দ্রুত চলে আসে সিলেট হয়েই সারা বাংলাদেশে যায়। সুতরাং এখানে ঘন ঘন পানি আসবে, এটাও স্বাভাবিক। যেমন আবার শুধুমাত্র সিলেটেই না বা বাংলাদেশেই না, আমাদের উত্তরেও কিন্তু অনেক বেশি বনাঞ্চল কাটা হয়েছে, পাহাড় কাটা হয়েছে এবং খনির কাজ চলছে, যার ফলে এই মানে ভূমি ক্ষয় যেটাকে বলে, ভূমিধস, এগুলো অনেক বেশি হচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণে বালু আসছে, জলাশয়গুলো ভরাট হয়ে গেছে। এই সমস্ত একটা কারণ একটা আছে। আর কিছু কারণ আছে হচ্ছে যে সিলেটের, একান্তই সিলেটেরও সমস্যা। সেখানে আমি বলবো যে যেমন সর্বপ্রথমেই যদি বলি যে এই অবকাঠামোর কিছু সমস্যা আছে।
যেমন যতটুকু আমাদের পানি বের হয়ে যাওয়ার জন্য যে পরিমাণ আমাদের ড্রেনেজ দরকার সেটা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে ড্রেন ডিজাইন করা হয় সেখানেও আমার মনে হয় সমস্যা আছে, কারণ সব জায়গায় একই রকমের ডেপথ দিয়ে একই রকমের ডিজাইন দিয়ে করা হচ্ছে, সেটা একটা সমস্যা সৃষ্টি করে। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, সিলেটের ভূমিরূপ একটু উঁচু নিচু আছে, সেটাকে ভালো করে মাথায় নিয়ে তারপর ডিজাইন করতে হবে, কিন্তু সেটা হয়তো করা হচ্ছে না। আর ভরাট হয়ে যাচ্ছে ড্রেনগুলো। এটার জন্য একটা তো বললামই যে বালি আসে প্রচুর প্রচুর পরিমাণে বালি, এটা প্রাকৃতিকভাবে এটা ভরে যায়। আর এছাড়া যে পলিথিন এবং অন্যান্য আবর্জনা সেগুলো দিয়েও কিন্তু ভরে যাচ্ছে, মানুষও কিন্তু অসচেতন এবং এগুলোকে ভরে ফেলতেছে। আর আরেকটা দিক হচ্ছে যে ড্রেনের পরে যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের ছড়াগুলো। ছড়া বলতে সিলেটে যে প্রাকৃতিক খালগুলো সেগুলোকে সিলেটের ছড়া বলে। তো এগুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে এবং এখানে অনেক জায়গায় দখলও হয়ে গেছে, যদিও বর্তমানে কয়েক বছর ধরে মানে এগুলো পুনরুদ্ধারের একটা চেষ্টা চলছে, তারপরেও অনেক জায়গায় এগুলো কিন্তু বেদখল হয়ে আছে এবং অনেক জায়গায় সরু হয়ে আছে, আবর্জনায় ভরে আছে। তো এই জিনিসগুলো একটা বড় বাধা। আর সব শেষে হচ্ছে আমি বলবো যে সুরমা নদী। সুরমা নদী, সব পানি তো আসলে শেষ পর্যন্ত সুরমা নদীতে যাচ্ছে। সুরমা নদীর যে বর্তমান অবস্থা বেশ খারাপ, অনেক জায়গায় চর পড়েছে, যে সব জায়গায় চর পড়েছে তার আশেপাশে কিন্তু পানিটা বেশি উঠে। তো এই ব্যাপারগুলো আছে। আর সবশেষে যেটা বলবো যে আমাদের যে নগরায়ন হচ্ছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিব যে প্রতি বছর এখানে উপশহর নামে একটা এলাকায় পানি উঠেই। হ্যাঁ, এটা অবশ্য সুরমা নদীর কাছাকাছি। এর একটা কারণ আছে, এই যে পুরো এলাকাটাই কিন্তু ছিল একসময় জলাশয়। এই জলাশয়ের উপরেই কিন্তু এই পরিকল্পিতভাবে মানে পরিকল্পনার ভুল ছিল, সেটা আমি বলবো আর কি, যে এই জায়গাটাই করা ঠিক হয়নি। তো এই সমস্ত কারণে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট স্যার। আজকে আমরা এই যেই কয়েকটি পয়েন্ট বললেন এই পয়েন্টগুলোর উপরে আমরা আরো ডিটেইল কথা বলবার চেষ্টা করব, কারণ এই যে নতুন শহর বা নতুন নগর গড়ে তুলবার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে নিচু ভূমি জলাশয়ে ভরাট করে এটা করা হয় এবং তার ফলে গিয়ে অর্থাৎ যেটা এখন প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে যে আপনি যখন জলাশয়ে ভরাট করেন তখন জল আপনাকে এসে হুমকি দেয়, চোখ রাঙানি দেয়। এটা নিয়ে আরও কথা বলবার আছে, আমরা একটু সরদার উদয় রায়হান আপনার কাছে একটু যাই। বন্যার এখন সিলেটের পূর্বাভাসটা আসলে কি, মানে এটা আরও বাড়বে, মানে আপনাদের প্রেডিকশন কি বলছে? জি ধন্যবাদ। বা সিলেট এখন যেটি হচ্ছে এটি বন্যা কিনা আসলে? জি ধন্যবাদ। আমাদের পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী বিকাল 3টার তথ্য অনুযায়ী সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে সেটি একটু কমে সন্ধ্যা 6টায় বিপদসীমার এখন বর্তমানে 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো বর্তমানে বিপদসীমার উপরে থাকায় আমরা নদীজনিত বন্যার কবলে সিলেটের নিম্নাঞ্চল বলে মনে করছি। আমাদের বিপদসীমার উপরে অবস্থান করলে আমরা সেটাকে মৌসুমি বন্যা কবলিত অঞ্চল বলে আমাদের চিহ্নিত করে থাকি। তো সেই হিসাবে সিলেটের বর্তমানে 3টি পয়েন্টে, শুধু সিলেট নগরী ছাড়াও সিলেটের আরও 2টি পয়েন্ট, যেমন সুরমা নদী কানাইঘাটে বিপদসীমার প্রায় 60 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। একই সাথে কুশিয়ারা নদী অমরশীত পয়েন্টে বিপদসীমার প্রায় 42 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। তো সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে গত কয়েকদিনে সিলেটের পানি সামগ্রিকভাবে হ্রাস পেয়েছে উজানে, কিন্তু অতীতের তুলনায় দেখা যাচ্ছে যে হ্রাস পাওয়ার প্রবণতাটা খুবই ধীর। এবং এর মূলে আমরা মূলত খেয়াল করছি যে মূলত একটি এখনকার যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটি একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কারণ কিছুদিন আগে ঘূর্ণিঝড় রিমাল স্থল নিম্নচাপ আকারে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম হয়েছে এবং এই সময় সিলেটে প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়েছে, যেটা স্বাভাবিক তুলনায় অনেক বেশি। প্রায় 3 দিনে প্রায় হচ্ছে 500 মিলিমিটার বা এরকম 5 দিনে 500 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তো এই সময় এখন বৃষ্টিপাতের প্রবণতাটা কমে এলেও দেখা যাচ্ছে যে যেহেতু মৌসুমি জলবায়ু বিস্তার লাভ করছে এই সময়টাতে বৃষ্টি পুরোপুরি থেমে যায়নি এবং সিলেটে এখনও অল্প বিস্তর বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই কারণে একই সাথে পানিটা কমার প্রবণতা লক্ষ্য করা গেলেও বৃষ্টিপাতের কারণে সেটি আবার কিছুটা ধীর হয়ে যাচ্ছে। আর এছাড়াও এমনিতে সিলেটের
আমরা গত কয়েক বছরে লক্ষ্য করেছি যে বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলের পর থেকে সুরমা নদীতে পানি হ্রাস পাওয়ার প্রবণতাটা কিছুটা ধীর হয়ে এসেছে। তবে কুশিয়ারা নদীতে আবার লক্ষ্য করা যাচ্ছে যে পানি খুব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। পানি কমার এই যে আপনি বলছেন যে ধীরে কমছে, মানে এটার কোনো ব্যাখ্যা আছে আপনাদের কাছে? জি, এটার একটি ব্যাখ্যা যে আমি যেটি উল্লেখ করলাম যে আমরা বর্তমানে দেখছি যে বর্ষা মৌসুম বিস্তার এবং একই সাথে ঘূর্ণিঝড় রেমালের সমাপতন একসাথে হওয়ার কারণে মূলত এই ঘটনাটা একটু বিলম্বিত হচ্ছে। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কোনো কারণে যে আমাদের যে হাওর অববাহিকার মধ্য দিয়ে যখন সুরমা নদী প্রবাহিত হচ্ছে সেটির যে গ্রেডিয়েন্ট সেটি কোনো কারণে সেটি হ্রাস পেয়েছে অতীতের তুলনায়। পানির ধারণ ক্ষমতা কমেছে, পানি ধারণ ক্ষমতা কিছুটা কমেছে এবং গ্রেডিয়েন্টটা হ্রাস পেয়েছে। তো সেই কারণে এটি গ্রেডিয়েন্ট হ্রাস পাওয়া মানে এটা ড্রেনেজ ক্ষমতা বা পানি প্রবাহ ক্ষমতাটাও হ্রাস পাওয়া, তো সেটিও একটি কারণ আর কি। আর এমনিতে আমরা যদি বন্যার কথা বলি তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বন্যার উন্নতি হচ্ছে কিন্তু খুবই ধীর গতিতে, এবং সিলেট শহরের ক্ষেত্রে প্রবণতাটা প্রায় স্থির। মানে আমরা দেখছি যে পানি একদিন কমছে এবং পরের দিনই আবার পানি কিছুটা বাড়ছে, আবার আজকে আবার কমে গেছে। আগামী কয়েকদিনের পূর্বাভাস আছে যে এটা কি হতে পারে? জি, আগামী 3 দিনে দেখা যাচ্ছে যে আবহাওয়ার পূর্বাভাস সাম্প্রতিক পূর্বাভাস অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে আগামী 3 দিনও মোটামুটি সিলেট এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে পরিস্থিতি সামগ্রিকভাবে উন্নতি হলেও সেটা উন্নতিটা হবে খুব ধীর গতিতে। এবং একটা শীতাবস্থা লক্ষ্য করা যেতে পারে। তবে কুশিয়ারা নদী সংলগ্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা দ্রুত উন্নতি হবে। তবে সুরমা নদী সংলগ্ন অঞ্চলে সিলেট শহর এবং সুরমা নদী অববাহিকায় উন্নতির গতিটা কিছুটা ধীর থাকতে পারে। আচ্ছা, এই বিষয়ে আরো একটু কথা বলবো। আমি একটু আব্দুল করিম কিম, আপনার নেটওয়ার্কটা সম্ভবত ঠিক হয়েছে। কিম ভাই, এমনিতে যে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ এখনো হয়নি, কিন্তু যেই পরিস্থিতি তৈরি হলো তাতে দুর্ভোগটা কেমন, নাগরিকদের দুর্ভোগটা কেমন? আমরা একটু অধ্যাপক মোশতাক আহমেদ যে জায়গাগুলো ফোকাস করলেন এগুলো আরো ডিটেইল একটু পরে যাব, কিন্তু আপাতত একটু বুঝবার চেষ্টা করি যে এখন যে অবস্থাটা হচ্ছে তাতে শহরবাসীর বা আশেপাশের লোকজনের অসুবিধা হচ্ছে কি আসলে? শহরে সিলেট সিটি কর্পোরেশনের সাম্প্রতিক সময়ে বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান আছে, এবং প্রতিটি উন্নয়ন প্রকল্পের পূর্বে যে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, কখনো মন্ত্রী করেছেন, কখনো মেয়র করেছেন, নাগরিকদের প্রতিবারই বলা হয়েছে যে এই কাজটা করা হচ্ছে আগামীতে যেন বন্যায় সিলেট নগরের মানুষ কোনোভাবে দুর্ভোগে না পড়ে, তাদেরকে বন্যা থেকে জলাবদ্ধতা থেকে রক্ষা করার জন্য এই এত কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তো সুতরাং সেই বিশ্বাসে মানুষ মনে করে যে কাজগুলো হচ্ছে সেই কাজ তাকে হয়তো স্বস্তি দেবে, নাগরিক হিসাবে তাকে কোনো এর পূর্বেরও প্রতিবারের বৃষ্টিতে যেভাবে ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। প্রতিবারই এরকম মধ্যরাতে দেখা গেছে যে পানি এসে মানুষের বাড়ি ঘরে ঢুকেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে বৃষ্টি অতীতেও হয়েছে সিলেটের বৃষ্টি নতুন কিছু না। অতীতেও চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে, পৃথিবীর রেকর্ড পরিমাণ বৃষ্টি চেরাপুঞ্জিতে মেঘালয়ে হয়েছে, এবং এই বৃষ্টির পানি কিন্তু উল্টো দিকে যায়নি, এগুলো সবই বাংলাদেশের দিকে এসেছে, সিলেট হয়েই সুরমা কুশিয়ারা হয়ে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে গিয়েছে। তাহলে কেন এই অবস্থা? এই অবস্থা তৈরির পেছনে কয়েকটি কারণ আছে। আমরা যখন নদী রক্ষার কথা বলি তখন শুধু নদীর কথাই বলি, কিন্তু নদী বাঁচাতে হলে যে ইকোসিস্টেমে আরো অনেক কিছু আছে সেগুলো বাঁচানোর কথা বলতে হবে। সিলেটে যখন দেদারসে পাহাড় কাটা হয় তখন কিন্তু সবাই পাহাড় কাটা নিয়ে কথা বলে না। সিলেটে যখন বন উজাড় হয় তখন সেটা বলা হয় না। ভারতে যখন বিভিন্নভাবে মাইনিং করে ভূমি ধস হয়ে আমাদের টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন হাওরের তলদেশ ভরাট হয় তখন সেসব নিয়ে কিন্তু খুব বেশি কথা হয় না। এই সমস্ত কিছুর একটা এফেক্ট আছে। হাওরের তলদেশ ভরে যাওয়া মানে তো পানি বের হবে না। আমি আপনাকে এগুলো তো হচ্ছে যে প্রাকৃতিকভাবে কিছু ঘটনা, এর বাইরে দেখেন আমি সাবেক পরিকল্পনা মন্ত্রীর একটা কথা বলি। উনি গত 20 মে 2023 সালে তিনি বলেছিলেন হাওরের মাঝখানে সড়ক নির্মাণ করা ঠিক হয়নি। একটি সেমিনারে তিনি বলেছেন। কেন ঠিক হয়নি খুব বিশদভাবে বলেননি, কিন্তু সেখানে আলোচিত হয়েছে যে তারা উপলব্ধি করেছেন হাওরের মাঝখানে রাস্তা করাটা ঠিক হয়নি। এই আলোচনাটা সে সময়ে এসেছে যখন হাওরের মধ্য দিয়ে হাওরকে বিভাজন করে সড়ক গিয়েছে। সেই সড়ক যাওয়ার কারণে হাওর থেকে সবসময় যেভাবে পানি বের হয়ে যেত সেভাবে পানি বের হয়নি। না হওয়ার একটা কারণ আছে। এর বাইরে
মুশতাক ভাই বললেন সিলেটের যে শহরের ভেতর দিয়ে প্রকৃতি সৃষ্টি করে দিয়েছিল, এই জায়গাগুলো আরেকটু ফোকাস করবো, আরেকটু ডিটেল কথা বলবো। একটা ছোট্ট বিরতি সময় হলো তো আপনার কাছে আসবো। দর্শক, আজকে আমরা সিলেটের বন্যা এবং একটু বৃষ্টি হলেই সিলেটে কেন জলাবদ্ধতা তৈরি হয় সেগুলো কারণ খুঁজছি। ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি সিলেটে একটু বেশি বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি কেন তৈরি হয়, এবং বাংলাদেশে তো বৃষ্টি হবেই, বন্যা হবেই, কিন্তু সেটি ম্যানেজমেন্টের পর্যাপ্ত ব্যবস্থা এই মহানগরীতে কতটুকু আছে বা আছে কিনা সেটি নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান, এবং আমাদের সঙ্গে সিলেট থেকে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ এবং নদী ও পরিবেশ কর্মী আব্দুল করিম কিম। তাদের কাছে যাওয়ার আগে সর্দার উদয় রায়হান, আমরা বিরতির আগে যে জায়গাটিতে ছিলাম যে সিলেটের বন্যা পরিস্থিতি যেটি আপনারা বলছেন হয়তো অনেক না, যেমন আমরা ছবিতে যেটি দেখছি যে মূল সড়কের রাস্তাও কিন্তু তলিয়ে গেছে এবং পানি একটু বোধহয় কমছে আপনি যেটা বলছেন, কিন্তু আগামী 3 দিন বা 4 দিনের সিলেটবাসীর জন্য আমরা যদি ইনফরমেশন দিতে চাই যে আগামী 3-4 দিনে এটা কি মানে ভালো হবে না আরও খারাপ হতে পারে? জি, আগামী আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস অনুসারে সিলেট এবং সুনামগঞ্জ একই সাথে তৎসংলগ্ন উজানে অর্থাৎ ভারতের মেঘালয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা অব্যাহত থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো এর ফলে সামগ্রিকভাবে পানি হ্রাস পাওয়ার যে প্রবণতা আমি বললাম সেটা আসলে কিছুটা ধীর, বিশেষ করে সুরমা নদীর ক্ষেত্রে এটা অত্যন্ত ধীর আর কি। তো আমরা আসলে এগুলো বোধহয় একটু নিচের দিকে, সেখানে কিন্তু পানি যথেষ্ট আছে। জি, এগুলো আমি মনে করি নিম্নাঞ্চল, হ্যাঁ নিম্নাঞ্চল, যে আবাসনের এলাকাও বেশ অনেকের তো ঘরেও বোধহয় পানি উঠে গেছে। জি, এগুলো হয়তোবা হাওরের অববাহিকাভুক্ত অঞ্চল। তো এমনিতে সিলেট নগরীর ক্ষেত্রে পরিস্থিতি এতটা ভয়াবহ না হলেও আমরা দেখতে পাচ্ছি যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তো আগামী 3 দিনের কথা যদি বলি, তো যেহেতু বৃষ্টিপাত অব্যাহত থাকার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আসলে পানি কমার প্রবণতা একটু ধীর থাকবে, এবং আমরা মনে করি যে সামগ্রিকভাবে যদি সিলেট শহরের ক্ষেত্রে বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকবে আর কি। যদিও পানি কমার প্রবণতা লক্ষ্য করা যাবে, কিন্তু সেটা হবে ধীর। এবং তবে কুশিয়ারা অববাহিকা অঞ্চলে পানি কমার হ্রাস পাওয়ার প্রবণতাটা উল্লেখযোগ্যভাবে থাকতে পারে, কিন্তু সুরমা নদী বিশেষ করে সিলেট অঞ্চল এবং তার সংলগ্ন ভাটির অঞ্চল যেটা যেমন সিলেটের ছাতক বা ইত্যাদি অঞ্চল, কোম্পানিগঞ্জ ইত্যাদি অঞ্চলে হয়তো পানি কমার প্রবণতাটা কিছুটা ধীর থাকতে পারে। তবে সিলেটের উজানে কানাইঘাট এবং গোয়াইনঘাট অংশে আবার পানি কমার প্রবণতাটা আমরা দেখছি যে সঠিক আছে এবং মোটামুটি ভালোভাবে পানি হ্রাস পাচ্ছে। তবে তারপরেও সামগ্রিকভাবে বলা যেতে পারে যে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে উন্নতির ধারা থাকলেও সেটা হবে কিছুটা ধীর, এবং সামগ্রিকভাবে হয়তো একটা স্থিতাবস্থা লক্ষ্য করা যেতে পারে। সিলেটের এই পরিস্থিতিটাকে আপনি স্বাভাবিক বলছেন কিনা, মানে এটা কি হতেই পারে মানে অস্বাভাবিক না এরকম ব্যাপারটা? এটা আসলে পুরোপুরি স্বাভাবিক বলা যাচ্ছে না, কারণ আসলে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের সুরমা কুশিয়ারা নদীর পানি মানে সামগ্রিকভাবে ধীর গতিতে হ্রাস পাচ্ছে, এবং আমরা জানি যে আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের কিছুটা মানে আমরা বলি যে ভূপ্রকৃতির দিক থেকে কিছুটা উঁচু অঞ্চল, এবং এখানকার নদীগুলো অন্যান্য যে নদীর তুলনায় কিছুটা বেশি একদম শহরের পাশে দেখেন যে পানি অনেক উপরে কিন্তু, তাই না? তার মানে এইটা যদি আপনি যেভাবে বললেন যে বৃষ্টিপাত যদি আগামী 2-3 দিন আরো অব্যাহত থাকে তখন তো পানি আরো উঠে যাবে। জি, আসলে পানি এমনিতে কমছে, কিন্তু আসলে উজানের যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেটি আবার নেমে আসার কারণে যে পানি হ্রাস পাওয়া এবং পানি বৃদ্ধি এই দুটো একটা সাম্যাবস্থায় বর্তমানে আছে বলা যায় আর কি। তো আমরা গুরুতর বন্যার অবনতির আশঙ্কা আগামী অন্তত 2-3 দিনের মধ্যে করছি না, তবে উন্নতির ধারাটা ধীর থাকতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি একই সাথে যে সিলেটে যে আমরা সাধারণত মনে করি যে সুরমা কুশিয়ারা সাধারণত হচ্ছে আমরা বলি হাই গ্রেডিয়েন্ট স্লোপ সম্পন্ন নদী বা মানে ভালো মানে উচ্চ ঢাল সম্পন্ন নদী আর কি, যেগুলো থেকে সাধারণত পানি দ্রুত গতিতে প্রবাহিত হয়। কিন্তু এইবার দেখা যাচ্ছে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সুরমা নদীতে আমরা দেখতে পাচ্ছি যে পানি হ্রাস পাওয়ার প্রবণতা অত্যন্ত ধীর, এবং এটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ অঞ্চল পর্যন্ত, এটার সুনামগঞ্জ এবং তার পরবর্তী যে হাওর অঞ্চল সেই অংশটুকুতেও এই মানে পানি হ্রাস পাওয়ার প্রবণতা ধীর, এবং কোনো কারণে হাওর অঞ্চলের বিস্তীর্ণ হাওর অঞ্চলের মধ্য দিয়ে পানিটা প্রবাহিত হয়ে মেঘনা নদীতে হয়তো আসতে কিছুটা সময় অতিবাহিত হচ্ছে স্বাভাবিক থেকে বেশি। তো এ কারণে বন্যার উন্নতির গতিটাও ধীর, যেটা আমরা সাধারণত সিলেটের ক্ষেত্রে আশা করি না। আমরা সাধারণত সিলেট শহরে দেখে থাকি পানি দ্রুত আসে এবং দ্রুত নেমে যায়, যেটা ফ্ল্যাশ ফ্লাডের আকস্মিক বন্যায় হয়ে থাকে। কিন্তু এবার ফ্ল্যাশ ফ্লাডের সঙ্গে যুক্ত হলো অতিবৃষ্টি। আচ্ছা, আমরা আবার একটু অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদের কাছে যেতে চাই, তিনি আছেন বোধহয় আমাদের সঙ্গে যুক্ত।
স্যার অনেকগুলো পয়েন্ট আমরা বললাম যে এখন হয়তো আগামী 2-3 দিনে বন্যা পরিস্থিতির হয়তো অনেক অবনতি হবে না, কিন্তু আমরা সামগ্রিকভাবে যেটি বুঝবার চেষ্টা করছি যে সিলেটের ক্ষেত্রে এটি একটি প্রতি বছরের চিত্র হয়ে দাঁড়িয়েছে যে নিম্নাঞ্চলটা তলিয়ে যায় এবং পানি, যেমন উদয় রায়হানও যেটি বলছেন যে পানি নেমে যাওয়ার যে প্রবণতাটা একটু ধীর, এবং সেখানে আপনাদের কোনো গবেষণা আছে কিনা যে কেন সুরমা কুশিয়ারা থেকে পানি আগের চেয়ে কম ধীরে নামছে, এবং তার পেছনে এই যে আপনি উন্নয়নের কথা বলছিলেন, বিভিন্ন জায়গায় অবকাঠামো যেটা কাঙ্ক্ষিত ছিল না, নিচু জলাভূমি ভরাট করে বিল্ডিং হয়ে গেছে, শহর তৈরি হয়ে গেছে, এবং আপনি বলছিলেন যে উপশহরটা বেশি তলিয়ে যাচ্ছে কারণ সেটা ছিল নিম্নভূমি। ফলে সব কিছু মিলিয়ে কি একটা মিসম্যাচ কোথাও হচ্ছে? জি, আমি যেটা আগে বলেছি যে সিলেটে বন্যা ইদানিং ঘন ঘনই হচ্ছে। যেমন আমি যদি একটু বলি যে প্রথম বড় ধরনের বন্যা গত 30 বছরের মধ্যে 1988 সালে হয়েছিল, তারপর 2004 সালে একটা গ্যাপ দিয়ে 2010 সালে, তারপর থেকে কিন্তু 17 সাল, 20 সাল, 22 সাল, এখন 24, মানে দেখা যাচ্ছে ঘন ঘনই এই বন্যাটা হচ্ছে আর কি। তো ফ্রিকোয়েন্সি বাড়ছে, এটা দেখছি। এটা ভবিষ্যতে হয়তো আরো বাড়বে, এবং দুর্ভোগও অবশ্যই বাড়বে। এখন যে ব্যাপারটা হচ্ছে যে আপনি বলছিলেন যে অবকাঠামোর ব্যাপারটা, অবকাঠামোর ব্যাপারে অবশ্যই আমি মনে করি যে এখানে সমস্যা আমরা নিজেরা তৈরি করছি। অনেক রাস্তাঘাটই আছে যেগুলো হয়তো বা পরিকল্পিতভাবে করা হয়নি। এই জলাভূমির ভিতর দিয়ে রাস্তা গেলে অবশ্যই পানি বের হওয়ার তো পথ রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ পথ রাখতে হবে। এবং মানে এক সময় হয়তো আমাদের কাছে স্বপ্ন ছিল যে এই রাস্তা হবে এলিভেটেড, নিচ দিয়ে পানি যাবে, কিন্তু এটা কিন্তু এখন সম্ভব আমাদের জন্য করা। সুতরাং যদি করতেই হয় তাহলে ওই ধরনের রাস্তা করতে হবে যেখানে মানে পানি আটকে থাকবে না বা বাস্তুতন্ত্রের সমস্যা কম হবে, সে ধরনের টেকনোলজিতে যেতে হবে আমাদেরকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে স্যার এই প্রসঙ্গে আমি একটু যোগ করি স্যার, আপনি ছড়ার কথা বলছিলেন, সিলেটের যে প্রাকৃতিক খাল, আমরা যেটা শুনেছি অনেকগুলো ছড়া বা প্রাকৃতিক খাল এখন সিটি কর্পোরেশনই ড্রেনে পরিণত করেছে। মানে একটা প্রাকৃতিক জলাধার বা প্রাকৃতিক খালকে আপনি ড্রেন বানাতে পারেন কিনা, এই অভিযোগটা সঠিক কিনা? জি, কয়েকটা কিন্তু এ ধরনের হয়েছে, বক্স কালভার্টের মতো করা হয়েছে, কিছু কিছু জায়গায় করা হয়েছে। তো সেটা এক সময় করা হচ্ছিল, এখন বোধহয় এটা আর এখন করা হচ্ছে না যতদূর জানি। তবে এটা করাটা খুবই ভুল হয়েছে, এবং আমি মনে করি যে কোনোভাবেই কিন্তু খালকে মানে পাকা করা ঠিক না। মানে খালকে ড্রেন বানানোর তো সুযোগ নাই, গাইড ওয়াল দিয়ে আপনি একটা খালকে গাইড ওয়াল দিয়ে ড্রেন বানাবেন। এবং এই প্রবণতাটা স্যার শুধু আপনার সিলেটে না, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা এটি এখন দেখি যে অনেক বড় খাল, অনেক বা ছোট আকারের নদী, সেটাকে দুই পাশে বাদ দিয়ে গাইড ওয়াল দিয়ে এটা মানে অ্যাজ ইফ নদীটা বা খালটা হচ্ছে পানি প্রবাহই ওর শুধু কাজ, কিন্তু ওর যে আরো অনেক পারপাস আছে এইটা মাথার মধ্যেই নাই। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে খালগুলো, সেগুলো শুধু আপনি ঠিকই বলেছেন যে শুধুমাত্র পানি বহন করবে সেটা না, সে কিন্তু পানি শোষণ করছে। তো সেই পথটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা একটা ব্যাপার। আর পাশাপাশি আমি আরো বলবো যে সিলেট শহর এক সময় অনেকগুলো কিন্তু পুকুর ছিল, দিঘি ছিল, এখনো অনেক নাম আছে, সাগর দিঘির পার, মাছু দিঘির পার, এরকম বিভিন্ন দিঘির পার নামে এলাকার নাম আছে, কিন্তু সেই দিঘিগুলো অলরেডি নেই। মানে দিঘির পার নাম আছে, দিঘিটাই নাই। পানি, জি 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 জি, এমনকি এই সাগর দিঘির পূর্ব পার, পশ্চিম পার, বিভিন্ন পারের নাম আছে, কিন্তু দিঘি নাই। এবং স্যার আমি যদি ভুল না করে থাকি, সাগর দিঘি যার নাম, এর নাম সাগর দিঘি হয়েছে এই কারণে যেটার পানি সাগরের মতো অথই ছিল, সে কারণে তার নাম হয়েছিল সাগর দিঘি। এখন সেটি নাই। জি, নাই। এখন দেখেন ওই যে এই যে অতিবৃষ্টি, হ্যাঁ, এই বৃষ্টির পানিটা কিন্তু 3 ভাবে মানে মিনিমাইজড হয়। একটা হচ্ছে যে কোথাও এক জায়গায় জমা থাকে, সেই পথটা বন্ধ করে দিয়েছি সব দিঘি ভরাট করে এবং অনেক জলাশয় ভরাট করে। আরেকটা হচ্ছে পানি শোষণ করার ব্যাপার আছে, কিন্তু সেটাও আমরা বন্ধ করে দিচ্ছি, সব জায়গা পাকা করে ফেলতেছি। তারপরে হচ্ছে যে পাহাড়গুলো কিন্তু কিংবাই ঠিকই বলেছেন, পাহাড় কিন্তু প্রচুর পানি শোষণ করে রাখতে পারে। হ্যাঁ, তো এইগুলোকে আমরা কেটে ফেলতেছি, সুতরাং পানি শোষণ করে মানে হচ্ছে না।
বা এখান থেকে ক্ষয় হয়ে যে জলাশয় ভরাট হচ্ছে। আর 3 নাম্বার হচ্ছে যে পানির প্রবাহ নষ্ট করে ফেলতেছি, এই খাল বা ছড়াগুলোকে আমরা সরু করে ফেলতেছি, পাকা করে ফেলতেছি। তো এই সব দিক থেকেই কিন্তু মানে সবখানে মানে আপনি আমরা পথ মানে বন্ধ করে দিচ্ছি। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, মানে আপনি নিজেরা কংক্রিট করে ফেলছি সব। মানে আপনি যত বেশি কংক্রিট করবেন ওর তো নিচে পানি যাওয়ার রাস্তা তত বন্ধ হয়ে যাবে। অর্থাৎ উন্নয়নটা হয়ে গেছে এখন অবকাঠামো এবং সব ইট বালু সিমেন্ট, মানে একটা নদীকে বা খালকে স্বাভাবিক রাখা, সেই জায়গা থেকে আমরা স্ট্রাকচারে চলে যাচ্ছি। মানে এটা একটা বড় সংকট হচ্ছে সারা দেশের। যে স্যার আর একটা বিরতি সময় হলো, কিম ভাই আপনার কাছে এই পার্টে আসতে পারলাম না, ফিরে এসে আপনার কাছে আসবো। দর্শক, আজকে আমরা সিলেটের বন্যা নিয়ে এবং তার যে ইকোলজি, তার যে প্রাণ প্রকৃতি পরিবেশ নিয়ে কথা বলছি। আর একটা বিরতির সময় হলে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা সিলেটের বন্যা পরিস্থিতির কি হচ্ছে এবং সেটি নিয়ে, সিলেটে সবসময় একটু বেশি বৃষ্টি হলেই বন্যা পরিস্থিতি কেন তৈরি হয়, সেখানে রাস্তাঘাট নির্মাণ করা বা আবাসন কিংবা বিল্ডিং কলকারখানা তৈরির ক্ষেত্রে কতটুকু নিয়ম মানা হচ্ছে সেটি নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান, এবং সিলেট থেকে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদ এবং নদী ও পরিবেশ কর্মী আব্দুল করিম কিম। সর্দার উদয় রায়হান, একটা বিষয়, যখন আমরা বাংলাদেশের শুরু থেকে যেভাবে বললাম যে জিওগ্রাফিটাই এমন, জলবায়ু এমন, যেখানে বৃষ্টি হবেই, বন্যা হবেই, এবং আমাদের কাছেই, সিলেটের কাছেই যেহেতু চেরাপুঞ্জি, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড ওখানে হয়, ফলে ওই বৃষ্টির পানি তো ভাটি হিসেবে আমাদের দিক থেকেই যাবে সমুদ্রে, তাই না? তাহলে এই স্বাভাবিক প্রক্রিয়াটাই কিন্তু আমাদেরকে কথা বলতে হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে বলে। তাহলে এখন আপনি একটু বলছিলেন যে আমাদের নদীর যে পানি যেভাবে যতটা দ্রুতগতিতে প্রবাহিত হওয়ার কথা সেটি হচ্ছে না। ফলে দুটি প্রশ্ন রয়েছে। প্রথমত, কেন হচ্ছে না তার সুনির্দিষ্ট কারণগুলো জানা যায় কিনা, এক। আর দুই, এই নদীগুলোকে প্রবাহমান রাখবার ক্ষেত্রে একটা বড় দায়িত্ব কিন্তু সরকারের থাকে, যে ড্রেজিং করতে হয়, নদীগুলোকে খনন করে নাব্য রাখতে হয়, সেই জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা? জি, আসলে যেটা আপনি উল্লেখ করেছেন যে আসলে আমরা দেখতে পেয়েছি যে নদীর যে স্বাভাবিক ড্রেনেজ ক্ষমতা সেটি মূলত কিছুটা হ্রাস পেয়েছে। মানে আমরা বলতে পারি যে পানি কমার প্রবণতাটা কিছুটা অন্যান্য সময়ের তুলনায় কিছুটা ধীর। তো এটি মূলত আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে সুরমা নদীতেই মূলত দেখা যাচ্ছে যে সুনামগঞ্জ থেকে মূলত হাওড়া অববাহিকার মধ্য দিয়ে যখন নদীটা প্রবাহিত হচ্ছে, তখন কিছুটা এটার যে স্বাভাবিক গ্রেডিয়েন্ট বা ঢাল সেটি কিছুটা হ্রাস পেয়েছে। তো এই ক্ষেত্রে আসলে একটি সবচেয়ে মানে উত্তম সলিউশন হচ্ছে ড্রেজিং। এবং সলিউশনের আগে ধরুন এই যে হ্রাস পেয়েছে, তার কারণ কি এখানে পলি জমে গেছে বেশি? জি, এটার মূল কারণ অবশ্যই পলি পরে নদী মূলত হচ্ছে যদি ভরাট হয়, সেক্ষেত্রে নদীর যে স্বাভাবিক গ্রেডিয়েন্ট বা ঢাল সেটি হ্রাস পায় আর কি। তো পলি পড়ার এখন হচ্ছে আসলে যদি আমরা বলি যে মানে একদম প্রাথমিক কারণ যেটা, সেটা হচ্ছে আসলে উজান থেকেই মূলত পলির উৎপত্তি, যেহেতু ভারতের মেঘালয় থেকে, এবং সেটা ভাটিতে চলে আসে, পানি প্রবাহের সাথে সেটা ভাটিতে চলে আসে বন্যার সময়। এবং যেহেতু আমাদের হাওর অঞ্চল আপনি জানেন যে বিস্তীর্ণ একটা হচ্ছে অনেকটা, আমরা বলি যে অনেকটা গামলা আকৃতির ধরনের, মানে একটা বিস্তীর্ণ নিচু অঞ্চল আর কি, ডিপ্রেশন। সেই অঞ্চলে আসলে এসে পলিটা ভরাট হবে এবং স্বাভাবিক প্রক্রিয়া এটা হচ্ছে, এটা যুগ যুগ ধরে চলছে, হয়ে আসছে, এবং একই প্রক্রিয়ায় নদীগুলোও এইভাবে পলি পড়ে ভরাট হচ্ছে। তো এই বিপুল পরিমাণ পলি আসলে আমাদের যে ম্যানেজমেন্ট, সেটা আসলে এখন অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তো এই ক্ষেত্রে ড্রেজিং একটা হচ্ছে অত্যন্ত ইফেক্টিভ বা কার্যকর সমাধান। এবং পানি সম্পদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নেতৃত্বে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বর্তমানে ড্রেজিং কার্যক্রম মানে বাস্তবায়ন করছে বিভিন্ন প্রকল্পের আওতায়। একই সাথে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2021 সালের আওতায় ড্রেজিংকে অত্যন্ত প্রায়োরিটি অ্যাক্টিভিটি হিসাবে নেওয়া হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাতে দিক নির্দেশনা দিয়েছেন। তো এর ফলে হচ্ছে বর্তমানে ড্রেজিংকে একটি অত্যন্ত প্রায়োরিটি অ্যাক্টিভিটি হিসেবে নেওয়া হয়েছে, এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তত্ত্বাবধানে বর্তমানে সিলেটের সুনামগঞ্জ হতে হাওড় একদম ভৈরব বাজার পর্যন্ত মেঘনা অববাহিকার একদম সর্ববৃহৎ ভাটিতে এই বিস্তীর্ণ নদীবাহিত অঞ্চলকে ড্রেজিংয়ের কর্মপরিকল্পনায় আনার
আনার প্রস্তাবনা রয়েছে। এবং এর ফলে আমরা আশা করছি যে এই বিস্তীর্ণ অঞ্চলের যে নদীর ধারণ ক্ষমতার যদি উন্নতি করা যায় ড্রেজিংয়ের ফলে, তাহলে পানির প্রবাহ ক্ষমতার উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি ঘটবে। এবং এতে আমরা আশাবাদী যে এই সলিউশন এটা অনেকাংশে দূর হবে। তবে একই সাথে উল্লেখ্য, যেটি আমাদের সম্মানিত বক্তারাও ইতিমধ্যে আলোকপাত করেছেন, যে একই পলি পরে ভরাট হওয়ার কারণে একটি অন্যতম, মানে আমরা বলি যে প্রাথমিক কারণ ছাড়াও আরেকটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমরা বলি যে নদীর প্রবাহের যে স্বাভাবিক গতি প্রকৃতি সেটি যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তাহলে সেটি নদীর যে স্বাভাবিক পলি বহন ক্ষমতা সেটিও আবার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। এবং এর মধ্যে উল্লেখ হতে পারে যে নদীর যে চ্যানেল বা সেই চ্যানেলকে যদি আমরা কোনো কারণে বাধাগ্রস্ত করি, বা নদী প্রবাহের যে চ্যানেল সেটাকে যদি আমরা কোনো কারণে ন্যারো করে ফেলি বা সরু করে ফেলি, সেক্ষেত্রে আসলে পলি বহন ক্ষমতা আরও হ্রাস পেতে পারে। এবং নদীর স্বাভাবিক চ্যানেল যদি কোনো কারণে সরে যায়, যেটা হতে মানুষের মানব সৃষ্ট কারণেও হতে পারে, যদি আমরা অববাহিকা অঞ্চলে নগরায়ন ঘটে, সেক্ষেত্রে নদী তার স্বাভাবিক গতি প্রকৃতি পরিবর্তন করতে পারে এবং এর ফলেও পলির বহন ক্ষমতার উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি হতে পারে। আপনি বলছেন যে ড্রেজিং একটা বড় সলিউশন, কিন্তু এই ড্রেজিং নিয়ে মানুষের অভিযোগও কিন্তু প্রচুর, এবং প্রচুর রিপোর্টও আমরা দেখি যে সেই ড্রেজিংটা প্রপার হয় না। এবং আপনি বালুটা তুলে আবার যদি নদীতেই ফেলেন, মানে কত দূরে ফেলবেন, এগুলো নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক কিন্তু আছে। ফলে ড্রেজিং একটা সমাধান, এটি যেমন ঠিক, তেমনি ড্রেজিংটা প্রপার হচ্ছে কিনা সেই নজরদারিটা তো আরও বেশি জরুরি। সেইটা হচ্ছে কতটুকু? জি, অবশ্যই এটার তত্ত্বাবধানটা খুবই জরুরি। বিশেষ করে ড্রেজিংয়ের পর আমরা বলি যে স্পয়েল ম্যাটেরিয়াল আর কি, বা যেটা উত্তোলন করলাম, হ্যাঁ, ওটার ম্যানেজমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং এটি আসলে আমাদের একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এ সম্পর্কে, এবং এর সাথে সাধারণত প্রতি প্রকল্পেই জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই সংক্রান্ত স্পয়েল ম্যাটেরিয়ালকে সাধারণত নিচু জায়গাতে করা হয়, ল্যান্ড ফিলিংয়ের কাজে ব্যবহার করা হয়, অথবা যে জায়গাগুলোতে মানে আর কি বসত বাড়ি তৈরি করা হচ্ছে সেগুলোতে সাধারণত বসত ভিটা উঁচু করার কারণে কাজে ব্যবহার করা হয়। এবং এতে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং ওটা মেনেই সাধারণত প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। রাইট, এটা ধরেন, যদিও এটা নিয়ে অনেক তর্ক আছে। আমরা একটু আব্দুল করিম কিম আপনার কাছে জানতে চাই যে সিলেট অঞ্চলের এই যে নদীর পানি যদি আগের মতো সে বহন করতে পারতো, তাহলে তো আজকে শহরের উপরে পানিটা উঠতো না, কিংবা একটু ভারী বৃষ্টি হলেই শহর নিম্নাঞ্চল বিশেষ করে জলাবদ্ধ হতো না। তার মানে সুরমা, কুশিয়ারা বা আশেপাশের অন্যান্য নদীগুলোর ধারণ ক্ষমতা এবং একই সঙ্গে ও যাতে দ্রুত পানিটা নিয়ে সমুদ্রে যেতে পারে সেই শক্তিটা থাকতো, আজকে এই শোটা আমাদের করতে হতো না। এবং সেটি হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আপনার পলি পড়ে নদীর যে ধারণ ক্ষমতাটা কমে যাচ্ছে। এবং জনাব উদয় রায়হান যেটি বলছেন যে একটি বড় সলিউশন হচ্ছে ড্রেজিং করা। এই ড্রেজিংটা কতটুকু হচ্ছে সিলেট অঞ্চলে এবং সেটি কেমন হচ্ছে? অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন উদয় রায়হান সাহেব নিজেই। ড্রেজিং নিয়ে সর্বশেষ সুরমা নদীর বিষয়ে আমাদের যে প্রতিক্রিয়া ছিল পরিবেশ আন্দোলনের একজন সংগঠক হিসাবে, গত মার্চের 14 তারিখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে আমরা সুরমা নদীর ড্রেজিং পরিদর্শনে এসেছিলাম। তো ড্রেজিং হচ্ছে গত বন্যার পরে আমাদের সিলেট 1 সদর আসনের সাংসদ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তখন তিনি মন্ত্রী, সেই সময়ে 50 কোটি টাকা ব্যয়ে 18 কিলোমিটার সুরমা খননের প্রকল্প গ্রহণ করেন। এবং সেই প্রকল্প গ্রহণের অনুষ্ঠানে মানে উদ্বোধনী অনুষ্ঠান 21শে জানুয়ারি 2023 সাল তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, সিলেট নগরবাসীকে বন্যামুক্ত করা ও নাব্যতা ফিরিয়ে আনতে সুরমা নদীর খনন কাজ শুরু করা হলো। আমি কথা রেখেছি, বন্যার সময় মানুষকে বলেছিলাম যে সুরমা খনন করা হবে, সেই খনন কাজ শুরু করলাম। সেই সংবাদ যত গণমাধ্যমে এসেছে সেখানে পানি উন্নয়ন বোর্ডের বরাতে বলা হয়েছে এই প্রকল্পটির মেয়াদ শেষ হবে মানে জানুয়ারিতে শুরু হয়ে উদ্বোধনের পরে এটা পরবর্তী জুন বর্ষার আগে এটা শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে 2023 সাল। আজকে 2024 সাল। সেই কাজের বিষয়ে আমাদের যে প্রতিক্রিয়া ছিল, মার্চের 14 তারিখে পরিদর্শন শেষে আমরা স্পষ্ট ভাষায় বলেছি 50 কোটি টাকা পানি উন্নয়ন বোর্ড পানিতে সুরমা নদীতে ফেলে দিয়েছে, এটা পুরো টাকাটা চলে গেছে। এবং এই শিরোনামে জাতীয় অনেক দৈনিকে খবর হয়েছে আমাদের এই প্রতিক্রিয়া। মজার ব্যাপার হচ্ছে, আমি আশা করেছিলাম এরকম একটি সংবাদের একটা প্রতিক্রিয়া হবে, হয়তো পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হবে না, জলে যায়নি, আগামী বন্যাতে
আগামী বর্ষার মৌসুমে সিলেটবাসী বুঝবে যে সুরমা খননের সুফল আসবে, কিন্তু এরকম কোনো প্রতিক্রিয়া পানি উন্নয়ন বোর্ড থেকে আসেনি, ভাগ্যিস আসেনি। আসলে এখন তাদেরকে আসলে তো মুখ লুকাতে হতো, কারণ আসলেই 50 কোটি টাকা পানিতে ফেলে দিয়েছেন। এই বিষয়ে আর কিছু বলার নেই। আপনি তো আগেই বলেছেন যে নদী খনন নিয়ে যা হয় সেই বিষয়ে অনেক প্রশ্ন আছে। প্রশ্ন কি, এটা পুরোটা বাংলাদেশের দুর্নীতির একটা অন্যতম একটা খাত হচ্ছে নদী খনন। আমরা পরিবেশবাদীরা দাবি জানিয়ে যাই এবং সাথে সাথে প্রকল্প তৈরি হয়ে যায় ব্যাপক উৎসাহের সাথে। এই প্রকল্পে যখন শুরু হয় তখন পরিবেশবাদীদের কখনো ডেকে নিয়ে বলা হয় না আপনারা দেখেন আপনারা যেভাবে চেয়েছিলেন সেভাবে কাজটা হচ্ছে কিনা। তখন ঠিকাদার এবং প্রকৌশলী এবং রাজনৈতিক যে নেতারা যারা লুটপাটে অংশগ্রহণ করে এদের একটা সমন্বয়ে যে কাজ হয় সেটাতেই প্রকল্পের মেয়াদ শেষ হয়, মেয়াদ বৃদ্ধি হয় এবং সরকারের টাকা জলে যায়। আসলে তো জলে না, টাকাগুলো কারো না কারো পকেটে যায়। কিন্তু মানুষ যে কারণে নদী খননের দাবি তোলে সেই দাবি পূরণ হয় না, প্রত্যাশিতভাবে নদীর কোনো উপকার হয় না, বরং অনেক ক্ষেত্রে নদীকে ছোট করা হয়। এরকম অসংখ্য খবর আমিন ভাই আপনার চোখে পড়েছে। অনেক নদীকে বালি তুলে মাটি তুলে মানে নদীর আয়তনকে ছোট করা হয়েছে। আর নদী খনন এটা হচ্ছে একটা বড় মাপের ব্যবসা। একসাথে নদী খননের ফলে ওই যে রায়হান সাহেবও বললেন যে নিম্নভূমি ভরাট করা হয়, তার মানে হচ্ছে এই যে নদী খননের যেটা উঠে সেটাও গিয়ে আবার বিভিন্ন জায়গাতে গিয়ে এই সমস্ত বিল টিল ভরাট করা হয়, এগুলোতে কাজে লাগে। আমি সুরমা নদীর যে খনন হয়েছে সেই খননের যে কিছু তো হয়েছে অবশ্যই, সেই খননে সুবিধা মতো জায়গাগুলোতে খনন হয়েছে এবং সেই খননের বালু গিয়ে বিভিন্ন জায়গাতে বিল ভরাট হয়েছে। গত এক সপ্তাহ পূর্বে আমার কাছে একটি ছোট বিল ভরাটের খবর এসেছে। সেই বিলের নাম হচ্ছে গিয়ে ছোট বাঘা বিল। এটা হচ্ছে সিলেট টুলটিকর ইউনিয়নে বুরহানাবাদ বলে একটা এলাকাতে। বিলটা একটি মসজিদের ওয়াকফ সম্পত্তি এবং সেখানে মৌরসি অনেকের জায়গা, এটা কিন্তু একটা বিল। এখন আমাদের প্রধানমন্ত্রীর বরাতেই অসংখ্য সংবাদ আছে, বিভিন্ন সময় তিনি বলেছেন জলাভূমি আর কোনোভাবে ভরাট হবে না, পুকুর দিঘি ভরাট হবে না, কিন্তু প্রধানমন্ত্রীর মুখের কথারও কোনো দাম আমরা এই ক্ষেত্রে অন্তত দেখিনি। তাকেও যারা ভরাট করেন তারাও সামান্য সম্মান দেন না, আর তিনি যাদেরকে নিয়োগ দিয়ে রেখেছেন তারাও প্রধানমন্ত্রীর এই কথা শুনেন, কিন্তু তার সেই কথাটা যেন বাস্তবায়িত হয় সেটার ব্যাপারে আসলে কোনো উদ্যোগ দেখি না। অনেক ক্ষোভের সাথে এই কথাগুলো বললাম। কিম ভাই ধন্যবাদ। আরেকটা বিরতির সময় অধ্যাপক মোশতাক আহমেদ আপনার কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক, সিলেটের বন্যা নিয়ে কথা বলতে বলতে আমরা সামগ্রিকভাবে নদী খননের যে নিয়ে যেসব প্রশ্ন সেটিও আলোচনায় আসছে। আর একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে বলতে নদী খননের পর্যায়ে পৌঁছে গেছি, যে নদী খনন নিয়ে প্রচুর অভিযোগ আছে। জনাব শরদ উদয় রায়হান, বিরতির আগে আমাদের সঙ্গে আব্দুল করিম কিম ছিলেন সিলেট থেকে অনলাইনে। তিনি ক্ষোভের সঙ্গে অনেকগুলো কথা বললেন নদী খনন নিয়ে, এবং সেই অভিযোগের তীর বরাবরই পানি উন্নয়ন বোর্ডের দিকেই যায়। এবং এই ক্ষোভটা আমি যতদূর বুঝি যে ওনার একার না, নদী নিয়ে যারা কাজ করেন, গবেষণা করেন, নদী খননের নামে যে প্রচুর লুটপাট হয় এবং অনিয়ম হয় এটি এখন মোটামুটি প্রতিষ্ঠিত। তাহলে এই জায়গাটিকে আপনি কিভাবে দেখেন? জি ধন্যবাদ। আসলে নদী খননের যে সুফল, যেটা আমরা মানে আর কি আমরা প্রকৌশলগত দিক থেকে বলে থাকি যে নদী খনন করলে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে এবং অবশ্যই পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে ইত্যাদি, এটা অবশ্যই প্রতিষ্ঠিত, এই ব্যাপারে সন্দেহ নেই। প্রপার হতে হবে খননটা, মানে খনন হতে হবে। জি, আমি আপনার সাথে একমত। তবে বাস্তবিকভাবে আমরা আসলে হয়তো বা পরিপূর্ণ যে সুফল আমরা প্রত্যাশা করি সেটা দেখি না, সেটা আমরা লক্ষ্য করি। তো এই বিষয়ে একটি কথা হচ্ছে যে আসলে আমাদের যে ড্রেজিংয়ের কিছু চ্যালেঞ্জ আছে, যেটা আমি মূলত আলোকপাত করতে চাই। যে আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর উজানের অববাহিকা থেকে বিপুল পরিমাণ পলি প্রবাহিত হয়, এবং বাংলাদেশের গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা দিয়ে শুধুমাত্র প্রায় 1 বিলিয়ন টন প্রতি বছর পলি প্রবাহিত হয়ে থাকে একটা স্বাভাবিক বছরে আর কি। এবং মেঘনা অববাহিকার ক্ষেত্রে সেই পরিমাণটা কম হলেও অত কম নয়, বরং অববাহিকার তুলনায় এটা বেশি। আমরা প্রায় বলতে পারি যে 10 মিলিয়ন টন পলি প্রতি বছর প্রবাহিত হয়। অর্থাৎ প্রতি বছর একটা নদী আপনি যদি খনন করেন সেটি আবার 10 মিলিয়ন টন নিয়ে আসবে, প্রতি বছরই নিয়ে আসবে। এবং আসলে আপনি জানেন যে আসলে যে আমাদের যে নাব্য রুটগুলো আছে, যেটা হচ্ছে মূলত
মানে BIWTA বা অভ্যন্তরীণ জল কর্তৃপক্ষ করে থাকে, তারা মূলত যে ক্যাটাগরি যে আমাদের নৌপার রুটগুলো আছে, যেই রুটে নৌযান চলাচল করে সেটি হচ্ছে তাদের এখতিয়ারের মধ্যে, তাদের এখতিয়ার, এবং সেগুলোতে আপনি জানেন যে প্রতি বছরই একটা মেইনটেনেন্স ড্রেজিং করা হয়ে থাকে, এবং সেই কারণে ওই রুটগুলোতে কিন্তু প্রতি বছরই নাব্যতা থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেজর রিভারগুলোতে আসলে কোনো নাব্যতা সংকট সাধারণত হয় না, যেগুলো আমরা মেজর রিভার সিস্টেম বলে থাকি। কিন্তু দেখা যাচ্ছে যে ছোট রিভার সিস্টেমগুলোতেই সাধারণত প্রবলেম হয়, এবং আমাদের সিলেটের অঞ্চলে এগুলো তুলনামূলক ছোট রিভার ছোট নদী অববাহিকাই, যেমন সুরমা, কুশিয়ারা এবং পাহাড়ি মেঘালয়ের পাহাড় থেকে আরও অনেক ছোট ছোট নদী নেমে এসেছে, যেমন জাদুকাটা, ঝালুখালি ইত্যাদি, সারিগোয়াইন ইত্যাদি নদী। তো এই নদীগুলো আসলে আমাদের যে নিয়মিত ড্রেজিংয়ের আওতাভুক্ত ছিল না এতদিন, এটা আমরা বলতে পারি। এবং এটা আপনারা জানবেন যে ড্রেজিংটাও আসলে একটা তুলনামূলক একটা নতুন আমরা বলতে পারি যে যেটা হচ্ছে স্বাভাবিক নদী অববাহিকা, সেটার জন্য একটু তুলনামূলক নতুন একটা পদক্ষেপ। এবং এজন্য আসলে আমরা মনে করি যে রাতারাতি এটার সুফলটা হয়তোবা আসবে না, কিন্তু আমরা যদি প্রতি বছর মেইনটেনেন্স ড্রেজিং করি, যেটা আসলে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায়। এখন ধরেন বিরতির আগে আব্দুল করিম কিম যেভাবে বললেন যে 50 কোটি টাকা খরচ করার পরে যদি কোনো সুফল না আসে, তাহলে সেই টাকাটা তো জলে গেল কিনা। মানে এই অভিযোগগুলো শুধু সুরমার ক্ষেত্রে, মানে সিলেটের ক্ষেত্রে না, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অনেক টাকা খরচ করার পরেও স্থানীয় মানুষেরা বলছেন যে আমরা যা চেয়েছিলাম সেটা হয়নি। ফলে এটা তো খুব পুরনো অভিযোগ এটা আসলে। জি, এটা আসলে আমি মনে করি যে সুফল আসবে, তবে সুফল মানে আর কি আমাদেরকে নজর দিতে হবে মেইনটেনেন্স ড্রেজিং এর দিকে। যেমন আমাদের জানেন যে আপনি যে আমাদের যে গড়াই নদী আছে, তার উৎসমুখ প্রায় ভরাট হয়ে যাচ্ছিল পলি বয়ে পড়ার কারণে, কিন্তু ক্যাপিটাল ড্রেজিং করা হয় প্রতি বছরই যে মেইনটেনেন্স ড্রেজিং এর কারণে গড়াই উৎসমুখে কিন্তু এখন পানি প্রবাহিত হচ্ছে, এবং গড়াই নদী আগের তুলনায়, যেটা মাঝখানে গড়াই নদী একদম প্রায় মরে যাওয়ার অবস্থা ছিল, সেটি এখন প্রায় কিছুটা হলেও এখন প্রবাহমান আছে, এবং বর্ষা মৌসুমে আমরা সেখানে পানি দেখতে পাই, কারণ উৎসমুখে নিয়মিত মেইনটেনেন্স ড্রেজিং করা হচ্ছে। তো সিলেটে যেহেতু ড্রেজিং ধারণাটা কিছুটা হলেও নতুন, এটা আমরা মনে করি যে যদি আমরা মেইনটেনেন্স ড্রেজিংটা নিয়মিত চালিয়ে যেতে পারি পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, তাহলে আমরা মনে করি যে এটার সুফল খুব শীঘ্র না হলেও আমরা আগামী কয়েক বছরের মধ্যেই দেখতে পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি আবার একটু অধ্যাপক ডক্টর মোশতাক আহমেদের কাছে যেতে চাই। আমরা যেহেতু প্রায় শেষ পর্যায়ে এসেছি, স্যার একটা বিষয় যে আমরা তো এই আলোচনাগুলো সবসময় করি যে নদীর ড্রেজিং করতে হবে বা অনেক নিচু ভূমি দখল করা যাবে না, সব ঠিক আছে, কিন্তু সিলেটের বাস্তবতা আমরা যদি একটু আসি, যে সিলেট খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেইখানে প্রতি বছরে বৃষ্টি হবে, বন্যা হবে, তাও স্বাভাবিক, কিন্তু যেই সিস্টেম অলরেডি ডেভেলপড হয়ে গেছে শহর তৈরি করতে গিয়ে, নগর তৈরি করতে গিয়ে, সেখানে ভবিষ্যৎটা কি দেখেন সিলেটের? মানে এখান থেকে খুব ভালো আশাবাদী হওয়ার মতো কিছু আপনি দেখেন, নাকি এই পরিস্থিতি আরো খারাপ হবে বলে মনে হয়? না, দেখুন, আমরা সবসময় তো আশাবাদী, এবং সেজন্য কিন্তু মানে আমাদের কাজ করতে হবে, সবাই মিলে কাজ করতে হবে। একটা জিনিস দেখেন যে আমরা শুধু অন্যের দোষ দিলেও হবে না, আমরা নিজেরাও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। যেমন এই যে ড্রেনগুলো আছে, সেইগুলোতে আমরা কিন্তু সবসময় আবর্জনা ফেলি, এবং আমি যে এলাকায় থাকি, একটা মার্কেট এলাকা, মদিনা মার্কেট বলে, সেখানে দেখেছি যে প্রত্যেকটা দোকানের কাছেই এই ড্রেনগুলোতে ছিদ্র করা, এবং সকালবেলা ঝাড়ু দিয়ে সব ময়লা কিন্তু এটা ভিতরে ফেলতেছে। সো এখানে কিন্তু কাজ করার ব্যাপার আছে। তিনটা ব্যাপার, যেমন একটা হচ্ছে যে এই জনসচেতনতা তৈরি করতে হবে, 2 নাম্বার হচ্ছে এই বর্জ্য ম্যানেজমেন্টের যে সিস্টেম, সেটাকে ডেভেলপ করতে হবে, এই সুবিধাগুলো তাদেরকে দিতে হবে, আর 3 নাম্বার হচ্ছে আইনের প্রয়োগ করতে হবে। এই তিনটা পাশাপাশি যখন চলবে, তখন এই জিনিসটা হয়তো বা কমে যাবে। সুতরাং আমি এটা একটা এক্সাম্পল দিলাম যে আমাদেরকে মানে একেবারে নিরাশাবাদী না হয়ে আশাবাদী হতে হবে, এবং পাশাপাশি কাজও করতে হবে, এবং এটা জনগণ এবং যারা কর্তৃপক্ষ আছে সবাই একসাথে কাজ করতে হবে। যে কিম ভাই যেমন বলেছেন যে তাদেরকে কিন্তু সম্পৃক্ত করা হয় না এই কাজের, কিন্তু আমি মনে করি যে এই ধরনের একটা কাজ যদি আমরা হাতে নিই, এখানে আমাদের জনগণদেরকেও, ইভেন আমি মনে করি যে আমরা যারা স্পেশালিস্ট আছি বা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আমরা এইসব ব্যাপারে গবেষণা করি, আমাদেরকেও সম্পৃক্ত করা উচিত। তো সবাই যারা সবাই মিলেই নিশ্চয়ই আমরা সমস্যা একটা প্রকল্প করি, তাহলে এটা সুফলগুলো মিলবে। জি, অধ্যাপক মোশতাক আহমেদ এবং আব্দুল করিম কিম, শরদ উদয়রাহান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এই নিয়ে কথা বলেছেন। দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিন। আমাদের নদীগুলো ভালো থাকুক, এবং বাংলাদেশের যে জলবায়ু, তাতে বন্যা হবে, বৃষ্টি হবে, খুবই স্বাভাবিক, কিন্তু সেই বন্যার পানি, বৃষ্টির পানি সহজে বড় নদী
নদী হয়ে সমুদ্রে চলে যাবে, সেই ব্যবস্থাটিও সক্রিয় থাকতে হবে। সেজন্য সরকারের নীতি পরিকল্পনা যেমন আছে, তেমনি মানুষের সচেতনতা দরকার এবং উন্নয়ন প্রকল্পের যে আমাদের দৃষ্টিভঙ্গি, যে অবকাঠামো, স্ট্রাকচার, সেই জায়গা থেকে বেরোনো খুব জরুরি। ভালো থাকবেন।